সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের ভূগোলের মৃত্তিকার পার্টের কিছু অংশ নিয়ে আমি আলোচনা করব। কেমন করেছিলাম, তো আজকে আমরা মৃত্তিকার বাকি যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। কেমন, প্রথম আমি যে পর্জল মৃত্তিকায়, তো সরলবর্গীয় বনাঞ্চলের প্রধান মাটি হচ্ছে পর্জল। সাধারণত যে সমস্ত জায়গায় সরলবর্গীয় মাটি আছে সেই সমস্ত জায়গায় এই পর্জল মাটি কিন্তু লক্ষ্য করা যায়। কেমন, তো এই প্রকার মাটির আঞ্চলিক মাটি এবং এই মাটির যে অবস্থান এবং বৈশিষ্ট্য নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি। বৃষ্টিপাতের পরিমাণ সাধারণত 50 থেকে 100 সেন্টিমিটার এবং উষ্ণতা 3 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তার ফলে কি এখানে বাষ্পীভবনের অপেক্ষা বৃষ্টিপাত জলবায়ু বা শীতল প্রকৃতির হয়ে থাকে। কেমন, মানে বৃষ্টিপাতটা বেশি হয়ে থাকে, তার ফলে এখানকার জলবায়ু শীতল এবং আর্দ্র প্রকৃতির। এই পরিবেশে সরলবর্গীয় উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়। ফলে কি হয়, ধাতব ক্যাটার্ন মানে আর্দ্র পরিবেশে জলের ধৌত প্রক্রিয়াটা, যেহেতু বৃষ্টিপাত বেশি তার ফলে কি ধৌত প্রক্রিয়া বেশি হয়, এবং ধৌত প্রক্রিয়া বেশি হয় কি হয়, ধাতব ক্যাটার্নগুলি জলের সাথে মাটির নিচে চলে যায় এবং উপরের স্তরে কি হয়, অম্লতা বৃদ্ধি পায়। কেমন, অপরপক্ষে উদ্ভিদের যে দেহাপোষে সেগুলো কি হয়, পচে একটা অম্লধর্মী মাটির সৃষ্টি করে এবং এই মৃত্তিকার উপরের স্তরে অবসারিত পদার্থগুলো লোহা, অ্যালুমিনিয়াম এগুলো সেস্কিয় অক্সাইড রূপে কি হয়, নিচের স্তরে জমা হয়। আমরা ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষেত্রে পড়েছিলাম যে সেস্কিয় অক্সাইড এবং লোহা, অ্যালুমিনিয়াম মিশে গিয়ে সেটা যেহেতু মৃত্তিকার উপরের স্তরে তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো। এক্ষেত্রে কিন্তু কি হয়, মাটির নিচের স্তরে কিন্তু এটা সঞ্চিত হয়। ফলে কি হয়, কাদার সঙ্গে কিছু সূক্ষ্ম পলি থাকায় বিস্তর কি হয়, অপেক্ষিত অপ্রবেশ্য হয়। কেমন, এবং এই স্তরটি শুকিয়ে গিয়ে এবার শক্ত হয়ে একটা হার্ড প্যান তৈরি করে। কেমন, যা উপরের স্তরে কেবলমাত্র একটা সিলিকার আস্তরণ থাকে এবং নিচের স্তরে সিলিকার পরিমাণ বেশি থাকায় ধূসর রঙের একটা ছাই জাতীয় পদার্থ তৈরি করে, যা যে এই পদ্ধতিটিকে বলা হয় পর্জলাইজেশন। কেমন, বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে পর্জল মাটির এ বি সি এই তিনটে স্তরই হচ্ছে সুস্পষ্ট। কেমন, অর্থাৎ এটা একটা পরিণত মৃত্তিকা। এ স্তরের উপরের অংশ সেস্কিয় অক্সাইড ও হিউমাস জাতীয় পদার্থে অপসারিত হয় বলে এই স্তর সাধারণত ধূসর বা ছাই রঙের হয়ে থাকে। কেমন, মানে উপরের স্তরটা ধূসর বা ছাই রঙের হয় আর নিচের স্তরটা হয় গাঢ়। কেমন, পর্জল মৃত্তিকার তিনটে স্তরই হয় আম্লিক প্রকৃতির। এছাড়া এই স্তরের পিএইচ এর মান সাধারণত যদি বলা যায় বলতে হবে এই পিএইচ এর মান হয় 5-এর কম, যেহেতু আম্লিক। কেমন, এই মাটি ধূসর বর্ণের হয়, কখনো কখনো এই মাটি আবার বাদামি বর্ণেরও হয়ে থাকে এবং এই মাটির উর্বর শক্তি প্রচণ্ড আম্লিক হওয়ায় উর্বর শক্তি খুবই কম এবং এই মাটিতে সাধারণত বিশেষ সেই ধরনের কোনো শস্য চাষ হয় না। সাধারণত ওট, সয়াবিন, ভুট্টা, জব এই সমস্ত শস্যগুলো এখানে চাষ হয়ে থাকে। এবার আমি তোমাদের সামনে আঞ্চলিক, অনাঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক এই তিনটি মৃত্তিকার একটা সুস্পষ্ট সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। সাধারণত একটা নির্দিষ্ট পরিবেশে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে যখন কোনো মৃত্তিকা গড়ে ওঠে তখন তাকে বলা হয় আঞ্চলিক মৃত্তিকা। তো এই আঞ্চলিক মৃত্তিকার আরও দুটো নাম আছে। কেমন, যেমন একে বলা হয়, অনেকে বলে থাকেন বলয়িত মৃত্তিকা, বলয়িত, আবার অনেকে একে বলেন জোনাল সয়েল। তাহলে আঞ্চলিক মৃত্তিকার দুটো নাম, একটা হচ্ছে বলয়িত মৃত্তিকা আর একটা হচ্ছে জোনাল সয়েল। কেমন, এবার হচ্ছে অনাঞ্চলিক। সাধারণত এটা কি হয়, উড়ে এসে জুড়ে বসা। সাধারণত আমরা লুয়েস মৃত্তিকার নাম শুনেছি, যে চীনের হোয়াংহো সভ্যতা তৈরি হয়েছিল গোবি মরুভূমি থেকে পালিয়ে উড়ে গিয়ে। তো এক জায়গা থেকে মাটি সরে গিয়ে আরেক জায়গায় গিয়ে যখন তৈরি করে একটা নতুন মৃত্তিকা, তখন তাকে বলা হয় অনাঞ্চলিক। কেমন, যেমন বন্যার ফলে কি হয়, জলে নদীর জলের যে পলি সেগুলো ভেসে এসে দেখা যাচ্ছে দূরে কোনো জায়গায় সেগুলো সঞ্চয় হয়। সেক্ষেত্রে এই পলি মৃত্তিকা কিন্তু আদি মৃত্তিকা নয়। আদি মৃত্তিকা তার আগে যা ছিল ছিল, কিন্তু পলিটা এসে নতুন করে জমা হয়, এটাকে বলা হচ্ছে পলি মৃত্তিকা। তাহলে এক্ষেত্রে এগুলো হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকার উদাহরণ। আর কি আন্তঃআঞ্চলিক, যখন কোনো আঞ্চলিক মৃত্তিকার মধ্যেই, অর্থাৎ একটা বিশাল অঞ্চল জুড়ে মনে করো আঞ্চলিক মৃত্তিকা আছে, এখন তার মধ্যেই বিশেষ কোনো কারণে যদি কোনো একটা আলাদাভাবে মৃত্তিকা তৈরি হয় তখন তাকে বলা হয় আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। কেমন, যেমন মনে করো আমাদের যে বেথুয়ারুরি ফরেস্ট, তো আমাদের যে এলাকা, এই সমস্ত এলাকা একটা বিশেষ ধরনের মাটি আছে, কিন্তু তোমরা যদি এই বেথুয়ারুরি ফরেস্টে যাও সেখানে গেলে দেখবে একটা বিশেষ ধরনের বনাঞ্চল আছে, পুকুর আছে, সেখানে একটা বিশেষ ধরনের মৃত্তিকা তৈরি হয়েছে, বগ মৃত্তিকা বা গ্লে মৃত্তিকা। তো এই ধরনের মৃত্তিকাগুলোকে বলা হয়
আন্তঃআঞ্চলিক মৃত্তিকা, অর্থাৎ একটা বিশাল অঞ্চলের মধ্যে জলবায়ুগত কারণে যদি ভিন্ন ধরনের কোনো মৃত্তিকা তৈরি হয় তখন তাকে বলা হয় আন্তঃআঞ্চলিক মৃত্তিকা। কেমন? তাহলে এই তিনটে মৃত্তিকার আমি সাধারণত আলোচনা তোমাদের একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ কী হতে পারে? ল্যাটেরাইট, পটজল, চার্নোজেম এগুলো। অনাঞ্চলিক মৃত্তিকা কী হতে পারে? লোয়েস মৃত্তিকা, পলি মৃত্তিকা এগুলো। আর আন্তঃআঞ্চলিক মৃত্তিকা কী হতে পারে? রেঞ্জিনা হতে পারে, বগ মৃত্তিকা হতে পারে, গ্লে মৃত্তিকা এগুলো হতে পারে। কেমন? এবারে আমি তোমাদের সামনে আলোচনা আসবো এই বলয়িত মাটি বা আঞ্চলিক মাটি আর অবলয়িত মাটি বা অনাঞ্চলিক মাটির মধ্যে কিছু পার্থক্য নিয়ে। কেমন? যেমন ধরো, প্রথম আমি আসছি উপাদান বা নিয়ন্ত্রক নিয়ে পার্থক্যের বিষয় যদি বলি, তো এক্ষেত্রে এই মাটিতে মানে বলয়িত মাটিতে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের প্রভাব থাকে সবচেয়ে বেশি, অর্থাৎ জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করেই কিন্তু এই মাটিটা তৈরি হয়। কেমন? অপরদিকে এই অবলয়িত মাটিতে কি হয়? মাটি গঠনের সক্রিয় নিষ্ক্রিয় কোনো উপাদানের তেমন কোনো প্রভাব থাকে না। নেক্সট হচ্ছে জলবায়ু। এই বলয়িত মাটির জলবায়ু অঞ্চলে মাত্র এক ধরনের মাটি কিন্তু সৃষ্টি ঘটে, আর অপরদিকে অবলয়িত ক্ষেত্রে উপাদানগুলির সঙ্গে কোনো সম্পর্ক না থাকায় এখানে একই অবস্থায় মাটি সব জলবায়ুতেও দেখা যেতে পারে। কেমন? নেক্সট হচ্ছে স্তর বা হরাইজান। এক্ষেত্রে এই মাটিতে পরিণত একাধিক সুস্পষ্ট স্তর কিন্তু লক্ষ্য করা যায়। অপরদিকে অবলয়িতের ক্ষেত্রে এই শ্রেণীর মাটি অপরিণত এবং স্তরবিহীন হয়। কেমন? এই মাটিতে এই প্রকার মাটির মানে বলয়িতের ক্ষেত্রে এই প্রকার মাটি পরিণত এবং একাধিক সুস্পষ্ট স্তর বিশিষ্ট হয়। অপরদিকে বলয়িত মাটির স্তর কিন্তু সেরকম কোনো সুস্পষ্ট স্তর থাকে না। কেমন? গভীরতা। বলয়িত মাটির ক্ষেত্রে আবহবিকার বিস্তার লাভের পর এর গভীরতা আবহবিকার উপর নির্ভর করে। কেমন? তবে সাধারণত এটা বেশ পুরু হয়ে থাকে। আর অপরপক্ষে অবলয়িতের ক্ষেত্রে পরিবাহিত পদার্থের যোগান, ভূমির ঢালের প্রকৃতি এর উপরে নির্ভর করে এই মৃত্তিকার গভীরতা কতটা হবে। স্থানিকতা। আদিশিলার ওপর সস্থানিক হলেও জনকশিলার প্রভাব কিন্তু এই মাটিতে থাকে না। কোথায়? বলয়িত মাটিতে। অপরদিকে অবলয়িত মাটিতে আদিশিলা থেকে অনেক দূরে পরিবাহিত হয় এই মাটি কিন্তু একটি অস্থানিক মাটি। কেমন? এই হচ্ছে মোটামুটি পার্থক্য। এবার আমি আসবো আমেরিকার অর্থাৎ ইউএসডি এর দেওয়া যে ক্লাসিফিকেশান, অর্থাৎ সপ্তম অভিকর্ষ যে মৃত্তিকার যে শ্রেণীবিভাগ আছে সেইটা নিয়ে আমি সংক্ষেপে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি। কারণ এই মৃত্তিকাকে সাধারণত 12টি বর্গে ভাগ করে, 12টি অর্ডারে ভাগ করা হয়। কেমন? তো জলবায়ু, উদ্ভিদ, মাটি প্রভৃতির বিচারে এই ভাগগুলো করা হয়েছে। তো প্রথম আমি আসবো আলফিসল। আলফিসল এর বৈশিষ্ট্য এবং উদাহরণ কি? যেমন বলছে, আর্দ্র বনভূমির যেসব অঞ্চলে প্রচুর পরিমাণে ঘাস জন্মায় সেখানে ধূসর থেকে বাদামি রঙের যে মৃত্তিকা তৈরি হয় তাকে বলা হয় আলফিসল। সাধারণত এটি কর্দম সমৃদ্ধ বিস্তর এবং বেশ উর্বর মৃত্তিকা। তো এই মাটির উদাহরণ কি হবে? নিম্নমানের চার্নোজেম। খবর? নেক্সট হচ্ছে এন্টিসল। এটি প্রাকৃতিক শক্তির নদী হিমবাহ দ্বারা সৃষ্ট এবং সুস্পষ্ট পরিলেখ এখানে কিন্তু দেখা যায় না। এটাকে উদাহরণ হচ্ছে পলিমাটি। এরিডিসল, এটা হচ্ছে শুষ্ক অঞ্চলে সৃষ্ট মৃত্তিকা। মরু অঞ্চলে সাধারণত এই মাটি দেখা যায় এবং এটি লবণাক্ত ক্ষার মাটি। মৃত্তিকার পরিলেখে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় কিন্তু বেশি পরিমাণে দেখা যায় এবং এক্ষেত্রে মরু চার্নোজেম বা সিলোজেম হচ্ছে মাটির উদাহরণ। ইনসেপ্টিসল, নবীন মৃত্তিকা। এই মৃত্তিকার সম্পূর্ণ স্তরায়ন সৃষ্টি হয় না। সম্পূর্ণ স্তরায়ন কিন্তু এখানে দেখা যায়। এই মৃত্তিকা যে মিশি এই স্তরগুলো কিন্তু এখানে দেখা যায় না এবং এটা হচ্ছে বাদামি বর্ণের মৃত্তিকা। মলিসল, আর্দ্র নাতিশীতোষ্ণ শুষ্ক তৃণভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকা এবং খুবই জৈব বস্তু সমৃদ্ধ। তাই মৃত্তিকা কি হয়? খুবই উর্বর প্রকৃতির। যেমন চার্নোজেম হচ্ছে এর উদাহরণ। কেমন? নেক্সট হচ্ছে ভার্টিসল। সাধারণত এই মাটিকে কোল্টানো মৃত্তিকা বলা হয়ে থাকে। কেমন? তো এই মাটির উদাহরণ হচ্ছে তোমার কাদা মাটি। এই মাটির উদাহরণ, এই মাটি সাধারণত কালো রঙের হয়ে থাকে। যাই হোক, আমি আরও আছে অনেক কটা, আমি সংক্ষেপে তোমাদের সামনে এই মৃত্তিকা যে ইউএসডি শ্রেণীবিভাগ সেটা একটু আলোচনা করার চেষ্টা করলাম। কেমন? এবার আমি আসবো মৃত্তিকার ক্ষয়। মৃত্তিকার ক্ষয় বলতে কি বোঝায়? সাধারণত প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় আছে, তো সেরকম মাটিরও ক্ষয় আছে। তো কি হয়? বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন হিমবাহ, বৃষ্টিপাত, জলপ্রবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতির দ্বারা মাটি সাধারণত ক্ষয় হয়। তো এই মাটির যে ক্ষয়, এই ক্ষয়ের ফলে কি হয়?
মৃত্তিকার যে উর্বরতা ক্ষমতা, সেই উর্বরতা ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়। তো মৃত্তিকার এই ক্ষয় সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভৌত ক্ষয়, আর হচ্ছে রাসায়নিক ক্ষয়। কেমন? ভৌত ক্ষয় কী হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি, মনে করো পাহাড়ি অঞ্চলে মাটি ধসে ফলে ক্ষয়ে গেছে, বা নদীর পাড়ে কিছু মাটি ধসে হয়ে গেছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভৌত। আর যেটা রাসায়নিক, অর্থাৎ মাটির যে গুণাগুণ, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। অর্থাৎ মাটির মধ্যে মনে করো আম্লিকের পরিমাণ বেড়ে গেল বা ক্ষারকীয়তার পরিমাণ বেড়ে গেল, এগুলো তো চোখে দেখা যায় না। তো এগুলো হচ্ছে রাসায়নিক ক্ষয়। কেমন? যাই হোক, তো দুটো ক্ষয় কিন্তু মৃত্তিকার পক্ষে ক্ষতিকারক, এবং এই ক্ষয়গুলো প্রাকৃতিক এবং মানবিক দুটো কারণেই কিন্তু হয়ে থাকে। কেমন? যাই হোক, আমরা সেগুলো পরে বিস্তারিত আলোচনা আসছি। তো প্রথমে আমি যেটা আসবো সেটা হচ্ছে জলের মাধ্যমে মৃত্তিকার ক্ষয়ের যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে। এর মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কর্দমাক্ত ক্ষয়। কী হয়, বৃষ্টির কণা সরাসরি যখন মাটির ওপর পড়ে, তখন বৃষ্টি কণার আঘাতে মাটির কণা সমষ্টিগুলো ভেঙে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয়, এবং সেগুলো বৃষ্টির জলে ধুয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। কেমন? এটাকে বলা হয় কর্দমাক্ত ক্ষয় বা চাদর বা কী হয়, এগুলো ওই বড় বড় কণা, তোমরা অনেকেই দেখেছো যে বৃষ্টি বড় বড় ফোঁটা যখন মাটিতে পড়ে, তখন সেই জায়গাটা কী হয়, মাটিটা আলগা হয়ে যায়। এই আলগা হয়ে গেলে সেই মাটির জলে ধুয়ে অন্য জায়গায় চলে যাবে। কেমন? নেক্সট হচ্ছে চাদর ক্ষয়, বা এটাকে বলা হয় সিট ইরোশন। তো প্রবল বৃষ্টিপাতের ফলে কী হয়, ভূমির ঢাল বরাবর পাতলা মাটির স্তর চাদরের মতো এক স্থান থেকে অন্য স্থানে নেমে আসে, একটা বিশাল অঞ্চল জুড়ে মাটির স্তর নেমে চলে যায়। তো এটাকে বলা হয় চাদর ক্ষয়। তোমরা মনে করো বিছানার যে চাদর, তোমাদের বাড়িতে প্রত্যেকের বিছানা আছে, আমরা যদি চাদরে একটা কোন কর্নার ধরে টানি, তাহলে কী হবে, চারি সাইড থেকে চাদরগুলো উঠে একটা জায়গায় চলে আসবে। তো এই ধরনের ক্ষয়ের জন্য একে বলা হয় চাদর ক্ষয়। কেমন? নেক্সট হচ্ছে নালী ক্ষয়। নালী ক্ষয় কী হয়, বৃষ্টির জলের আঘাতে মাটিতে সরু সরু লম্বা লম্বা চ্যানেল সৃষ্টি হয়। সাধারণত তোমরা যদি বর্ষাকালে পুকুরের ধারে দাঁড়াও, তাহলে দেখবে যে সরু সরু অসংখ্য নালীর মতো জলকণা মাটি সহ সেগুলো পুকুরের দিকে নেমে আসছে। তো এটাকে বলা হয় নালী ক্ষয়। কেমন? নেক্সট আমি আসবো গালি ক্ষয়। গালি ক্ষয়টা কি? এই গালি ক্ষয় বা খাত ক্ষয়, এটাকে বলা হচ্ছে যে একাধিক নালী একত্রে মিলে গিয়ে যখন আকারে বড় হয়, মনে করো পাশাপাশি সরু সরু অনেকগুলো নালী তৈরি হয়েছে, এখন এই নালীগুলো মিলে গিয়ে যদি আকারে বড় হয়, তখন কী হবে, ওটা অনেকটা বেড়ে গেল। তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় গালি ক্ষয়। কেমন? নেক্সট আমি আসবো র্যাভাইন ক্ষয়। র্যাভাইন ক্ষয়টা কি? এর সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে কী হয়, একাধিক খাত ক্ষয়গুলো মিলে যদি আকারে আরও বড় হয়, তখন কী হয়, একটা বিশাল ভূমির ধস আকারে উপর থেকে এগুলো নিচের দিকে নামতে থাকে। তো এই ধরনের ক্ষয়কে বলা হয় সাধারণত গালি ক্ষয়। কেমন? যাই হোক, এছাড়াও আরও অনেক রকমের ক্ষয়টা আছে, সেগুলো আমরা পরে বিস্তারিত আসছি। এবার আমি আসবো মৃত্তিকার সংরক্ষণ। কেমন? মৃত্তিকার সংরক্ষণ কাকে বলে, এবং মৃত্তিকার সংরক্ষণের যে বিভিন্ন কৃষিজ পদ্ধতিগুলো আছে, সেইগুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত, মৃত্তিকার সংরক্ষণ বলতে বোঝায় অর্থাৎ মাটিকে বাঁচানো। কেমন? যে বিজ্ঞানসম্মত এবং সুপরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে মৃত্তিকার ক্ষয়কে রোধ করা, মৃত্তিকার শক্তিকে পুনরুদ্ধার করে তাকে ফিরিয়ে আনা, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করা, এবং মাটি সম্পদকে সম্পদ হিসেবে পুনরায় মানুষের কল্যাণে যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায়, সেই পদ্ধতিকে বলা হয় মৃত্তিকার সংরক্ষণ। কেমন? তো এই মৃত্তিকার সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন কৃষিজ পদ্ধতি ও কারিগরি পদ্ধতি। তো আমি তোমাদের কৃষিজ পদ্ধতিগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। যেমন প্রথম হচ্ছে ফসলের পুনরাবর্তন। কি করতে হবে, আমরা আগেই কৃষিজ পদ্ধতি আলোচনা করেছিলাম যে শস্যাবর্তন কী বা আন্তঃকৃষি কী, এই ধরনের জিনিসগুলো নিয়ে। তো শস্যাবর্তন এবং আন্তঃকৃষি নানা ধরনের এই চাষের মধ্যে দিয়ে মৃত্তিকার ক্ষয়কে কিন্তু রোধ করা যায়। কেমন? এবার হচ্ছে জৈব পদার্থের সংরক্ষণ। তো এই ব্যবস্থা একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়ায়, তেমন অন্যদিকে মৃত্তিকার যে জৈব পদার্থের পরিমাণ, সেটাও কিন্তু অনেক বাড়িয়ে তোলে। কি করতে হবে, যে শস্য কেটে নেওয়ার পর জমি থেকে শস্যের যে অবশিষ্টাংশ কৃষিক্ষেত্রে যেগুলো পড়ে থাকে, সেগুলো কী করতে হবে, মৃত্তিকায় বিছিয়ে দিতে হবে। কেমন? অর্থাৎ ফেলে রাখতে হবে। এতে কী হয়, মৃত্তিকার যেমন একদিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়, তেমন ওই যে অবশিষ্ট অংশগুলো, সেগুলো মাটিতে পচে গিয়ে মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়াতেও সাহায্য করে। কেমন? নেক্সট হচ্ছে শস্য নির্বাচন। তো মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য এমন ধরনের কিছু শস্য আছে যেগুলো নির্বাচন করা দরকার, এবং তার ফলে কী হয়, সর্বাধিক পরিমাণে ভূপৃষ্ঠের যে আচ্ছাদিত হয় সেটা যেমন একদিকে সুযোগ থাকে, তেমন মৃত্তিকা কণাগুলিকে দৃঢ়ভাবে সেগুলো সংঘবদ্ধ করতেও কিন্তু সাহায্য করে। কেমন? নেক্সট হচ্ছে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ বা ফালি চাষ। এগুলি সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে কী হয়, এমনি ভূমির ধস বেশি, তো সেখানে কী হয়, একই
উচ্চতাযুক্ত অঞ্চলগুলোকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাকে যেমন আমরা বলি সমোন্নতি রেখা, ঠিক সেইভাবে সমোন্নতি রেখা নির্বাচন করে সেই বরাবর ধাপ কেটে কেটে যদি চাষ করা যায় তাহলে সেক্ষেত্রে মাটির ক্ষয় অনেকাংশেই রোধ করা যায় এবং এক্ষেত্রে চাষটাও কিন্তু ভালো হয়। কেমন? নেক্সট হচ্ছে ধাপ গঠন। এই ধাপ গঠনটাও খানিকটা এই সমোন্নতি চাষের মতনই, সাধারণত ঢালু জমিতে বিভিন্ন প্রকার ধাপ গঠন করলে এবং ধাপের মাধ্যমে যদি চাষ করা যায় তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু এই কৃষিজ যে পদ্ধতির মাধ্যমে মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখা যায়। কেমন? নেক্সট হচ্ছে সংরক্ষিত কৃষি পদ্ধতি। এই কৃষি পদ্ধতিতে বিশেষ প্রক্রিয়া মাটির যথাসম্ভব যে অনেকটা মানে খড়কুটো যেগুলো থাকে সেগুলো কী হয়, যদি মাটির মধ্যে বিছিয়ে রাখা যায় তাহলে সেক্ষেত্রে কী হয়, মাটির কণাগুলো আলাদা হতে পারে না, অর্থাৎ ডাইরেক্ট সূর্যরশ্মিটা পড়তে পারে না এবং এর ফলে কী হয়, মাটি অনেকটা ভালো থাকে। কেমন? এবং যা অবক্ষয়ের হাত থেকে রক্ষা পায় এবং সেগুলো পরবর্তীকালে পচে গিয়ে মাটির জৈব শক্তির ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে। কেমন? এছাড়া হচ্ছে বাঁধ কর্ষণ পদ্ধতি। সাধারণত 10 থেকে 15 মিটার উঁচু বাঁধের সারিগুলোতে চারা গাছ লাগালে সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়ানো যেতে পারে। তাছাড়াও আরও অনেক আছে, যেমন ফালি কর্ষণ পদ্ধতি, ইত্যাদি। এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমেও কিন্তু জৈব পদ্ধতিগুলোর মধ্য দিয়েও কিন্তু মাটির উর্বরতা শক্তিকে বাড়ানো যেতে পারে। কেমন? এবার হচ্ছে জৈব পদার্থের সংরক্ষণ। তো এই ব্যবস্থা একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়ায়, তেমন অন্যদিকে মৃত্তিকার যে জৈব পদার্থের পরিমাণ সেটাও কিন্তু অনেক বাড়িয়ে তোলে। কি করতে হবে, যে শস্য কেটে নেওয়ার পর জমি থেকে শস্যের যে অবশিষ্টাংশ কৃষিক্ষেত্রে যেগুলো পড়ে থাকে সেগুলো কী করতে হবে, মৃত্তিকায় বিছিয়ে দিতে হবে। কেমন? অর্থাৎ ফেলে রাখতে হবে। এতে কী হয়, মৃত্তিকা যেমন একদিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়, তেমন ওই যে অবশিষ্ট অংশগুলো সেগুলো মাটিতে পচে গিয়ে মৃত্তিকার উর্বরতা শক্তি বাড়াতেও সাহায্য করে। কেমন? নেক্সট হচ্ছে শস্য নির্বাচন। তো মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য এমন ধরনের কিছু শস্য আছে যেগুলো নির্বাচন করা দরকার এবং তার ফলে কী হয়, সর্বাধিক পরিমাণে ভূপৃষ্ঠের যে আচ্ছাদিত হয় সেটা যেমন একদিকে সুযোগ থাকে, তেমন মৃত্তিকা কণাগুলিকে দৃঢ়ভাবে সেগুলো সংঘবদ্ধ করতেও কিন্তু সাহায্য করে। কেমন? নেক্সট হচ্ছে সমোন্নতি রেখা বরাবর কৃষিকাজ বা ফালি চাষ। এগুলি সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে কী হয়, এমনি ভূমির ধস বেশি, তো সেখানে কী হয়, একই উচ্চতাযুক্ত অঞ্চলগুলোকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাকে যেমন আমরা বলি সমোন্নতি রেখা, ঠিক সেইভাবে সমোন্নতি রেখা নির্বাচন করে সেই বরাবর ধাপ কেটে কেটে যদি চাষ করা যায় তাহলে সেক্ষেত্রে মাটির ক্ষয় অনেকাংশেই রোধ করা যায় এবং এক্ষেত্রে চাষটাও কিন্তু ভালো হয়। কেমন? নেক্সট হচ্ছে ধাপ গঠন। এই ধাপ গঠনটাও খানিকটা এই সমোন্নতি চাষের মতনই, সাধারণত ঢালু জমিতে বিভিন্ন প্রকার ধাপ গঠন করলে এবং ধাপের মাধ্যমে যদি চাষ করা যায় তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু এই কৃষিজ যে পদ্ধতির মাধ্যমে মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখা যায়। কেমন? নেক্সট হচ্ছে সংরক্ষিত কৃষি পদ্ধতি। এই কৃষি পদ্ধতিতে বিশেষ প্রক্রিয়া মাটির যথাসম্ভব যে অনেকটা মানে খড়কুটো যেগুলো থাকে সেগুলো কী হয়, যদি মাটির মধ্যে বিছিয়ে রাখা যায় তাহলে সেক্ষেত্রে কী হয়, মাটির কণাগুলো আলাদা হতে পারে না, অর্থাৎ ডাইরেক্ট সূর্যরশ্মিটা পড়তে পারে না এবং এর ফলে কী হয়, মাটি অনেকটা ভালো থাকে। কেমন? এবং যা অবক্ষয়ের হাত থেকেও রক্ষা পায় এবং সেগুলো পরবর্তীকালে পচে গিয়ে মাটির জৈব শক্তির ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে। কেমন? এছাড়া হচ্ছে বাঁধ কর্ষণ পদ্ধতি। সাধারণত 10 থেকে 15 মিটার উঁচু বাঁধের সারিগুলোতে চারা গাছ লাগালে সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়ানো যেতে পারে। তাছাড়াও আরও অনেক আছে, যেমন ফালি কর্ষণ পদ্ধতি, ইত্যাদি। এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমেও কিন্তু জৈব পদ্ধতিগুলোর মধ্য দিয়েও কিন্তু মাটির উর্বরতা শক্তিকে বাড়ানো যেতে পারে। কেমন? এবার আমি আলোচনা আসবো মৃত্তিকা সংরক্ষণে কারিগরি পদ্ধতি। তো কারিগরি পদ্ধতি প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে বাঁধ নির্মাণ, অর্থাৎ ঢালু জমিতে একের পর এক বাঁধ নির্মাণ করে এই দুটো বাঁধের মধ্যবর্তী অঞ্চলে যদি চাষ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকা ক্ষয়কে অনেকাংশে কিন্তু আটকানো যেতে পারে বা রক্ষা করা যেতে পারে। কেমন? নেক্সট হচ্ছে খাতের তদারকি বা ব্যবস্থাপনা। সাধারণত খাদ বরাবর জলাভূমিতে মৃত্তিকার ক্ষয়টা কমানোর জন্য কী হয়, খাতগুলির মধ্যে পরপর কতগুলো বাঁধ নির্মাণ করা হয় এবং এই বাঁধগুলিকে বলা হয় চেক বাঁধ। কেমন? তো এই খাতগুলি ছোট হলে ঢালের প্রকৃতি অনুযায়ী 4 থেকে 9 মিটার অন্তর বা 0.5 মিটার উচ্চতাযুক্ত অঞ্চল চেক বাঁধ তৈরি করা যেতে পারে। তো এই বাঁধগুলির পশ্চাতে পলি সঞ্চয় হলে খাতের ঢাল বরাবর এটাও কিন্তু অনেকটা ঢালটা অনেক কমে যায় এবং খাত বরাবর জলপ্রবাহের পরিমাণ বা গতিবেগ কিন্তু অনেকাংশে কমতে পারে। তার ফলে
ফলে কি হয়, এখানে মৃত্তিকা ক্ষয়টা রোধ হতে পারে। কেমন? নেক্সট হচ্ছে বৃক্ষরোপণ। তো এই খাতের যে অন্তর্বর্তী জমি অর্থাৎ মধ্যবর্তী জমিগুলোতে যদি গাছ লাগানো যায় তাহলে সেক্ষেত্রে মাটির বাঁধগুলির ওপর ঝোপঝাড় বা বৃক্ষরোপণ করে মৃত্তিকার ক্ষয় কিন্তু অনেকাংশেই কমানো যেতে পারে। কেমন? নেক্সট হচ্ছে শেল্টার বেল্ট পদ্ধতি। এটা হচ্ছে একটা বিশেষ পদ্ধতি। বিভিন্ন প্রকার গাছ যদি সমান্তরালভাবে পরপর যদি রোপণ করা যায় তাহলে অতি শক্তিশালী বায়ুপ্রবাহ গতিকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব, এবং যা ভূমির উপরিভাগের মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কিন্তু অনেকাংশে রোধ করে। যেমন সাধারণত মরুভূমি বা মরুদ্যান অঞ্চলে এইভাবে মাটির ক্ষয় রোধ করা হয়ে থাকে। কেমন? নেক্সট হচ্ছে অগভীর নালা কাটা। সাধারণত বায়ুর কার্যকরী শক্তি যেখানে বেশি সেখানে এইসব অঞ্চলে ভূমিক্ষয় কমাতে হলে বায়ুর গতিপথের আড়াআড়ি ছোট ছোট খাল কেটে রাখা হয়, এবং তার মধ্যে কি হয়, অনেক সময় এতে কি হয়, ভূমির ক্ষয় অনেকাংশে রোধ করা যায়, এবং পাশাপাশি বায়ু দ্বারা বাহিত মৃত্তিকা এই নালায় পড়ে নালাগুলিও ভরাট করে দেয়। তার ফলে কি হয়, মাটি ক্ষয়ে অন্যত্র অপসারিত হতে পারে না। নেক্সট হচ্ছে জৈব প্রযুক্তি কৌশল গ্রহণ। কেমন? কি হয়, অতি খরস্রোত খাতগুলির মধ্যে গতিবেগ রোধ এবং ঢালের স্থায়িত্ব রক্ষার উদ্দেশ্যে জৈব প্রযুক্তির এই কৌশলটা গ্রহণ করা হয়। কেমন? এক্ষেত্রে কি হয়, স্থানীয় উদ্ভিদ বা প্রাকৃতিকভাবে পচনযোগ্য পদার্থ এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কেমন? এবং গাছের ডালকে আংশিক মাটি লাগিয়ে সেটা ওর মধ্যে শুয়ে রাখা হয়, এবং পরবর্তীকালে কি হয়, ওই মাটি থাকার জন্য গাছের ডালে ওখান দিয়ে আবার গাছ বেরোতে থাকে। কেমন? মানে শুয়ে রাখলে পরে সেখান দিয়ে আবার গাছ বেরোতে থাকে। পরবর্তীকালে কি হয়, সেগুলি ডালপালা এবং গভীর শিকড় বিশিষ্ট হয়ে স্থায়ী মাটি তৈরি হয়, এবং মাটির ক্ষয়ও কিন্তু এক্ষেত্রে রোধ হতে পারে। কেমন? এবার হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের যে কারণসমূহ, কেন ক্ষয় হয় সেই সমস্ত নিয়ে আমি আলোচনা করব। প্রথম পয়েন্টে আমরা আসবো, মানে দুটো পয়েন্টকে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর হচ্ছে মনুসৃষ্ট কারণ। কেমন? তো প্রাকৃতিক কারণের মধ্যে বলা যেতে পারে খাড়া ঢাল। তো সাধারণত খাড়া পাহাড়ি অঞ্চলে কি হয়, বৃষ্টিপাত বেশি হলে বৃষ্টির জলে মাটি ধুয়ে চলে যায়। কেমন? কারণ পাহাড়ি অঞ্চলে আবহবিকার এমনিতে বেশি হয়, আর আবহবিকার বেশি হওয়ার ফলে মাটি আলগা হয়ে থাকে। তারপরে কি হয়, বৃষ্টি হলে সহজেই জলে ধুয়ে মাটি চলে যায়। তাহলে এইভাবে মাটির ক্ষয় হতে পারে। স্বল্প পরিমাণ বনভূমির পরিমাণ যত কমবে তত কী হবে, মাটির গঠন তত আলগা হবে, এবং তার ফলে কি মাটির ক্ষয়ও বেড়ে যাবে। নেক্সট হচ্ছে আলগা মাটি। সাধারণত মাটি চটচটে থাকলে ভূমিক্ষয় সহজে হয়, সেই কারণে সমুদ্রের কাছের মাটি বা মালভূমি অঞ্চলের মাটি তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। কেমন? অর্থাৎ মাটির মধ্যে আঠালো পদার্থের পরিমাণটা অনেকটাই কম থাকে। নেক্সট হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ, যেমন বনভূমির বিলোপ। যত আমরা বনভূমি কাটবো, যত আমরা গাছপালা কাটবো, তত কী হবে, মাত্রাতিরিক্তভাবে মাটি ক্ষয় বাড়তে থাকবে। কেমন? নেক্সট হচ্ছে ধাপ চাষ। যদিও আমরা ধাপ চাষের কথা উল্লেখ করেছি যে ধাপ চাষ করলে মাটির ক্ষয় কম হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার ধাপ চাষের ফলে মাটির ক্ষয় কিন্তু বেড়েও যায়। কারণ এইভাবে চাষাবাদ করার ফলে কি হয়, সমোন্নতি রেখা বরাবর যদি ঠিকমতো তৈরি করা না হয় তাহলে বৃষ্টির জলের আঘাতে জলপ্রবাহের ক্ষয়ে কিন্তু মাটির ক্ষয় কিন্তু বাড়তে পারে। কেমন? নেক্সট হচ্ছে অনিয়ন্ত্রিত পশুপালন। অতিরিক্ত মাত্রায় যদি পশুপালন করা হয় তাহলে গাছ মানে প্রাণীরা কী হয়, গরু ছাগল বা ইত্যাদি প্রাণীরা, শাকাহারী প্রাণীরা যে গাছের যে ছোটো ছোটো চারা এগুলো কিন্তু খেয়ে ফেলে, বা ঘাস অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলে, তার ফলে কিন্তু মাটি আলগা হয়ে যেতে পারে। কেমন? নেক্সট হচ্ছে ত্রুটিপূর্ণ জলসেচ। জলসেচ ব্যবস্থা যদি অবৈজ্ঞানিক পদ্ধতিতে হয়, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি যদি অনুসরণ না করা হয়, তাহলে কিন্তু মাটির গুণগত মান নষ্ট হতে পারে, ফলে ভূমিক্ষয়ের হার কিন্তু বেড়ে যায়। কেমন? জমির অনুপযুক্ত ব্যবহার। জমিকে যদি উপযুক্ত মাত্রায় ব্যবহার না করা হয়, সেইভাবে কী হয়, জমি যদি ঠিকমতোভাবে কাজে লাগানো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাটির ক্ষয় কিন্তু অনেকটাই বাড়তে পারে। কেমন? তো এই সমস্ত পদ্ধতির মধ্যে দিয়ে আমি বলতে পারি যে মৃত্তিকার ক্ষয় এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করে। কেমন? এবার আমি লাস্ট কোশ্চেনে আসবো, মৃত্তিকার ক্ষয় এবং মৃত্তিকার অবনমনের মধ্যে পার্থক্য। যদিও কথা দুটো শুনতে একই রকম, কিন্তু দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্য আছে। তো মৃত্তিকার ক্ষয় কি? আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি যে সমুদ্র বা নদীর পাড়ের মাটি ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে মৃত্তিকার ক্ষয়। আর অবনমন কি? প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কোনো কারণে যদি মৃত্তিকার গুণাগুণ যদি নেমে যায় বা গুণমান যদি হ্রাস ঘটে, তখন সেটাকে বলা হয় অবনমন। অর্থাৎ একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। কেমন? পারস্পরিক নির্ভরশীলতা। মৃত্তিকার ক্ষয় মৃত্তিকার অবনমনের উপর কিন্তু নির্ভর করে না। অপরদিকে মৃত্তিকার অবনমন কিন্তু মৃত্তিকার ক্ষয়ের উপর নির্ভর করে। যদি মাটিই না থাকে তাহলে আর তার গুণাগুণের কী প্রশ্ন, তাই না? মাটিটাই তো নেই, মাটিটাই তো ক্ষয়ে গেল, তাই ন্যাচারালি তার অবনমন তো থাকার কোনো প্রশ্নই আসছে না। সময়। মৃত্তিকার ক্ষয় অপেক্ষাকৃত খুব দ্রুত ঘটে, অপরদিকে মৃত্তিকার অবনমন কিন্তু ধীর গতিতে ঘটে। প্রক্রিয়া। রিল, গালি, সিট ক্ষয়, চাদর ক্ষয় ইত্যাদি হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়া।
অপরদিকে মৃত্তিকার অবনমনের প্রক্রিয়ার মধ্যে আমরা বলতে পারি অম্লত্ব, ক্ষারকীয়তা ইত্যাদি দ্বারা কি হয় মৃত্তিকার গুণমান হ্রাস ঘটে। কেমন? অনুধাবন, এই মৃত্তিকার ক্ষয় কিন্তু চোখে দেখে কিন্তু বোঝা যায়, আর মৃত্তিকার অবনমন কিন্তু এটা কিন্তু পরীক্ষা ছাড়া কিন্তু কোনোভাবেই বোঝা নয়। কেমন? নিয়ন্ত্রণ, ক্ষয়কে নিয়ন্ত্রণ করা কিন্তু অপেক্ষাকৃত সহজ, কিন্তু মৃত্তিকার অবনমনকে নিয়ন্ত্রণ করা কিন্তু তুলনামূলক কিন্তু বেশ কঠিন। কেমন? কারণ সেটা যদি চোখে দেখা যায় না। যাই হোক, তোমাদের আজকে মৃত্তিকা নিয়ে আমি অনেক প্রশ্ন আলোচনা করেছি। তোমরা প্রত্যেকে বাড়িতে বিষয়গুলো আমার এই ভিডিওটা বারবার দেখবে। যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। কেমন? আর এই চ্যাপ্টারে আবারও বলি প্রচুর ছবি আছে, ছবিগুলো তোমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। কেমন? আর আমার এই ভিডিওটা আবারও বলি, যদি তোমাদের কোনো কাজে লাগে এক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। কেমন? আর যদি কোনো মনে হয় না এর মধ্যে কোনো ত্রুটি আছে বা কোনো অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে জানাও। কেমন? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে শেয়ার করো। কেমন? আজকে এই পর্যন্তই আমি মৃত্তিকার পার্ট এখানে আমি শেষ করলাম।